সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ক্রিয়েট করেছি এবং যারা যারা হোয়াটসঅ্যাপে সেই গ্রুপে যুক্ত হয়েছেন গত শুক্রবারে তারা সরাসরি আমার একটা ক্লাস করেছেন। যারা গত শুক্রবারে আমার ক্লাসটি করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে গত শুক্রবারের ক্লাসটি আপনাদের কেমন লাগছে আর সেই ক্লাসে আপনারা কিছু শিখতে পারছেন কিনা। আর যারা এখনো পর্যন্ত যুক্ত হননি তাদেরকে আমি বলবো আপনারা অতি দ্রুত যুক্ত হয়ে যান, কারণ আমাদের এই শুক্রবারে যে ক্লাসটি নিব আগামী শুক্রবারে ইনশাল্লাহ আবার ক্লাস হবে। গত শুক্রবারে একটা ক্লাস হয়েছে, সামনের শুক্রবারে আবারও একটা ক্লাস হবে ইনশাল্লাহ। সামনের শুক্রবারে যে ক্লাসটি হতে যাচ্ছে সেখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি যারা এখনো পর্যন্ত গ্রুপে যুক্ত হননি তারা অতি দ্রুত গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আর আরেকটা বিষয়, যারা মূলত বই নিয়ে খুবই চিন্তিত আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বই নিয়ে এত চিন্তা না করে কেবলমাত্র বইগুলোর ইংলিশ ভার্সনটা বের হয়েছে এবং সেগুলো পেজগুলো অর্থাৎ কাগজগুলো খুব একটা ভালো মানের দিচ্ছে না। সবাই প্রতিযোগিতামূলক বের করছে, আবার অনেকে ওগুলো নেয়ার জন্যই ব্যস্ত হয়ে পড়ছে, যার কারণে পেজগুলো খুব একটা ভালো মানের হচ্ছে না। বইগুলো নিলে হয়তোবা ১ বছরের মধ্যে বা ২ বছরের মধ্যে বইগুলো নষ্ট হয়ে যাবে। তা আমি বলবো যে আপনারা একটু আস্তে ধীরে একবারে বাংলা ভার্সন যখন আসবে তখন আপনারা বইটা নিবেন এবং প্রথম অবস্থায় বাংলা ভার্সন আসলেও সেটা নেওয়ার দরকার নাই। আগে দেখতে হবে যে কোন বইটা আসলে নির্ভুলভাবে ট্রান্সলেট করে তারপরে আরকি বাজারে আসছে সেই বইটাই নিতে হবে। তো এত পারাপারি করে বই নিলে সেই বইটা অবশ্যই ভালো মানের হবে না বা সেখান থেকে আপনি ভালো কিছু শিখতেও পারবেন না। তো আশা করি যারা এই ভিডিওটি দেখবেন তারা অন্তত আজ থেকে বইয়ের চিন্তাটা দূর করে ফেলবেন। তো আমি মনে করি যে আমি প্রত্যেকটা ক্লাস ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে যথেষ্ট পরিমাণে আপনাদের বাংলা অর্থ তুলে ধরা হয়েছে যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। আপাতত আপনার অ্যাপসে যে বইটা পাওয়া যাচ্ছে এবং আমার চ্যানেলে যে ভিডিওটি দেওয়া আছে সরাসরি এইচআরডি কোরিয়ার ওয়েবসাইট থেকে কিভাবে আপনি পিডিএফ ডাউনলোড করবেন অর্থাৎ বইয়ের। আসলে মূলত এই ভিডিওটা এজন্যই করা যে আপনি ওর কাছ থেকে পিডিএফ চাইবেন, কি দরকার? আপনি নিজের জিনিস নিজে একদমই ১ মিনিটের মধ্যে আপনি নিজেই পারবেন ডাউনলোড করে নিতে। তো আশা করি যে আপনারা নিজের ভিডিও নিজেই আ নিজের যে বইয়ের পিডিএফ গুলো আছে সেগুলো একদমই ওয়েবসাইট থেকে কোরিয়ান যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি একদম খুব অনায়াসেই আ ডাউনলোড করে ফেলবেন আমার ভিডিওটি দেখলেই। তো আমরা আর কথা না বাড়াই আমরা মূলত আজকে আছি ৪র্থ নাম্বার অধ্যায় অর্থাৎ ৪ নাম্বার অধ্যায়ের ২য় নাম্বার ক্লাসে। তো আপনারা জানেন যে আমরা মূলত ১ম ক্লাসে ১ম শব্দকোষ, ১ম গ্রামার এবং ১ম কথোপকথনটি আলোচনা করে থাকি এবং ২য় ক্লাসে সেম ২য় কথোপকথন, ২য় গ্রামার, ২য় শব্দকোষ এগুলো আলোচনা করে থাকি। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা ৪র্থ নাম্বার অধ্যায়ের ২য় নাম্বার ক্লাসে আছি ইনশাআল্লাহ। আশা করি বেশ কিছু তথ্য আপনারা পাবেন। তো দেখেন আমরা মূলত যেহেতু ৪র্থ নম্বর অধ্যায়ের ২য় ক্লাসে আছি, তো ২য় নম্বর যে অহুই মানে শব্দকোষ, ই মানে ২, শব্দকোষ ২ আছে সেখানে বলা হয়েছে ইলচাং। ইলচাং শব্দের অর্থ হচ্ছে দৈনিক বা প্রতিদিন। খোয়ালিয়ন অর্থাৎ সংগঠিত, পরিচালিত বা সম্পর্কিত। মিয়ংসা অর্থাৎ নাউন, যেটাকে আমরা বিশেষ্য বলে থাকি। মানে বিষয়টা এরকম বলছে দৈনিক সংগঠিত হয় বা দৈনিকের সাথে সম্পর্কিত মানে প্রতিদিনের সাথে সম্পর্কিত বেশ কিছু নাউন সম্পর্কে মূলত এখানে কি হবে বা বেশ কিছু বিশেষ্য সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তো এখানে যে জিনিসগুলো দিছে আগের বই থেকে একটু স্ট্যান্ডার্ড মানের করছে। দেখেন মূলত খাওয়ার বিষয় আছে, পান করার বিষয় আছে, দেখার বিষয় আছে, পড়ার বিষয় আছে। ৪ টা বিষয় তুলে ধরছে এবং ৪ টা বিষয়ের সাথে রিলেটেড শব্দগুলো এখানে দিয়ে দিছে। আরো অনেক রিলেটেড শব্দ আছে বাট এখানে কিছু দিছে যেটার সাহায্যে আপনি মূলত বুঝতে পারবেন যেগুলো খাওয়ার বিষয়, এগুলো পান করার বিষয়, এগুলো মূলত দেখার বিষয় বা এগুলো পড়ার বিষয়। এটাই মূলত আপনাকে ফাইন্ড আউট করতে শেখানোর জন্য মূলত এইভাবে তারা দিয়েছে। খেয়াল করেন, ১ম টা দেখতে পাচ্ছি আমরা মক্তা। এখন অনেকে এটার উচ্চারণ করেন মগদা। অনেকে কি উচ্চারণ করেন? অনেকে এটার উচ্চারণ করেন মগদা। তো আমি বলবো যারা আমরা গত শুক্রবারে সরাসরি যে ক্লাসটি আমি নিয়েছি, যারা আমার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন তারা কিন্তু বলতে পারবেন কেন এটা মগদা না হয়ে মক্তা উচ্চারণ হবে। আশা করি যারা ক্লাসটি করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলেই দা না হয়ে তা হলো কিভাবে,
সেটা আপনারা জানেন কিনা বা সেটা আপনারা ধরতে পারছেন কিনা বা বুঝতে পারছেন কিনা। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এখানে মক্তা উচ্চারণ হবে। আসলে মক্তা শব্দের অর্থ খাওয়া। খাওয়ার যে বিষয়গুলো সেগুলো দেখেন ফাপ। এখন অনেকে এটার উচ্চারণ বিভিন্ন রকম ভাবে করে থাকেন। আমি সাধারণত আপনাদের এই বিয়োগটা যখন প্রথমে বসে, তো সেক্ষেত্রে আসলে এটা আমি শেখাই কিভাবে জানেন? যারা আমার বেসিক ক্লাসগুলো করেছে তারা হয়তো বলতে পারবেন। আমি এগুলো শেখাই হচ্ছে এইভাবে দেখেন। এটা হচ্ছে ফ, আর এটা হচ্ছে ব। আমরা শিখি হচ্ছে প, ফ, ব। তাহলে দেখেন নিচে বসলে কি হয়? প, প্রথমে বসলে ফ, আর শেষে বসলে ব। তাহলে সেই অনুযায়ী যেহেতু এটা প্রথমে বসছে, প্রথম বিয়োগটা, তো সেই ক্ষেত্রে প্রথম বিয়োগের উচ্চারণ হবে ফ। আর তার সাথে যেহেতু আকাশে ফা, আর বিয়োগ যদি নিচে বসে তাহলে এখানেই দেখতে পাচ্ছেন প হয়, তাহলে উচ্চারণটা হচ্ছে ফাফ। অনেকে এটার উচ্চারণ করে বাপ, অনেকে এটার উচ্চারণ করে ভাপ, মানে ব দিয়েও উচ্চারণ করে বয়াকার প বাপ, আবার অনেকে ভয়াকার প ভাপ। আসলে মোটামুটি ফাফ এরকম, বা বলতে পারেন ভাফ, এই দুটার মাঝামাঝি ধরনের একটা উচ্চারণ করে। তবে আমার কাছে মনে হয়েছে ফ এর দিক দিয়ে বেশিটা যায়, যার কারণে আমি মূলত ফ দিয়েই পড়িয়ে থাকি আপনাদের। যারা আমার বেসিকের ক্লাস করছেন ইনশাল্লাহ তাদের এই বিষয়গুলো ক্লিয়ার থাকবে। এরপরে দেখেন বলছে ফাং। এই পাং এটার উচ্চারণ হবে পাং। এটার উচ্চারণ কি হবে? পাং। এখন দেখেন একটা বিয়োগ যখন থাকে তখন সেটার উচ্চারণ হয় ফ, আপনারা জানেন। বা যখন দুইটা বিয়োগ অর্থাৎ সাং বিয়োগ থাকে তখন সেটার উচ্চারণ হয়ে যায় প। তাহলে সেই অনুযায়ী এটার উচ্চারণ হচ্ছে পাং। পাং মানে কি? রুটি, যেটাকে আমরা ব্রেড বলি। এরপরে বলা হয়েছে সাগোয়া আপেল। খোয়াজা মানে বিস্কিট। খোয়াজা শব্দের অর্থ কি? বিস্কিট। এখন দেখেন এই বিস্কিটের এখানে কি আছে? খামজা আসিফ। এই খামজা শব্দের অর্থ আপনারা গত ক্লাসে শিখেছেন আলু। আলুর চিপ মানে চিপ, আলুর চিপস। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। অনেকে দেখেন এই পিকচার যেটা দেয়া থাকে সেগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, হ্যাঁ? মূলত এইরকম ধরনের কোশ্চেন গুলা করে আপনার সামনে একদমই, যেটা একদম ফ্রন্ট পেজে আছে বা আপনার সামনাসামনি আছে সেখান থেকে কোশ্চেন হয় না। কিন্তু ফ্রন্ট পেজেই আছে বাট একটু মানে লুকায়িত অবস্থায় বা একটু মানে সকলের নজরের বাইরের দিকে, যেটাকে অনেকে নজর দিবে না, সেই রকম জায়গা থেকে মূলত কোশ্চেন গুলো করে। যেমন আপনারা সবাই কিন্তু এই খোয়াজা মানে যে বিস্কিট সেটা পড়ে সবাই যাবেন। বাট এখানেই যে একটা কথা দিছে খামজা চিপ মানে আলুর চিপস, খামজা মানে আলু, আলুর চিপস, এই জিনিসটা কিন্তু আপনারা সহজে নোট করে পড়বেন না। তো আমি বলবো এটাও আপনারা একবারে পড়ে নিবেন। তাহলে আমরা এখানে মক্তা মানে খাওয়ার বেশ কিছু বিষয়গুলো দেখলাম ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে খাওয়ার বিষয়গুলো মূলত কোনগুলো। যেগুলো মূলত চিবিয়ে খাওয়া হয় সেগুলোই খাওয়ার বিষয়ের মধ্যে আসে। এখন এখানে জাস্ট ৪ টা দেখাইছে। এছাড়াও আরো কত বিষয় আসে, আশা করি আপনারা বুঝে গেছেন যে কোনগুলো খাওয়ার বিষয়ে আসবে। এবার আসেন দ্বিতীয় নম্বরে বলা হয়েছে কি মাসিদা। এই মাসিদা শব্দের অর্থ হচ্ছে প্রাণ করা, অর্থাৎ যেগুলো মূলত গিলে খাওয়া হয়। ঠিক আছে? যেগুলো মূলত গিলে খাওয়া হয় এগুলো মূলত মাসিদা শব্দের সাথে আসে। তো প্রথমে আছে কি মূল, এই মূল মানে কি? পানি। এরপরে দেখেন এখানে বলছে জুসু মানে কি? জুস। উইউ, উ ইউ মানে কি? দুধ। কফি মানে কফি যেটা আছে। তাহলে এই বিষয়গুলো দেখে আপনি বুঝতে পারলেন এই তরল জাতীয় এই জিনিসগুলো মূলত মাসিদা শব্দের সাথে আসে, যেটার অর্থ হচ্ছে পান করা। তাহলে খাওয়ার বিষয় আর পান করার বিষয়ের মধ্যে পার্থক্য আশা করি আপনারা বুঝে গেছেন। এই ৪ টা ব্যতীত আরো অনেক কিছু আছে যেগুলো ইনশাল্লাহ আসলে আপনারা বুঝতে পারবেন যে সেটা খাওয়ার বিষয়ের সাথে যায় নাকি পান করার বিষয়ের সাথে যায়। আসেন পরবর্তীতে কি বলছে, সেখানে বলেছে ফোদা। ফোদা শব্দের অর্থ হচ্ছে দেখা। এখানে দেখার বিষয়ের সাথে দেখেন কি আছে? টেলিভিশন, টেলিভিশন, টেলিভিশন যেটা। ইয়ং হওয়া মানে কি? সিনেমা। এই দুইটা বিষয় দেখে আপনারা বুঝলেন যে এগুলো মূলত দেখার বিষয়ের সাথে আসে। তো এরকম ভাবে আরো যত দেখার বিষয় আসে সবগুলো আসে ফোদা শব্দের কাছাকাছি। ঠিক আছে? এরপরে আসেন ইক্তা। এই শব্দটা ইক্তা উচ্চারণ কেন হলো? আশা করি যারা আমার গত শুক্রবারে ক্লাসটি করেছেন তাদের কাছে অন্তত এইটা বাধার কথা না যে এটা ইক্তা শব্দ হলো কিভাবে। অবশ্যই যারা আমার ক্লাসটি করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা যে ইক্তা হলো সেটা কি আপনারা ধরতে পারছেন, কি বুঝতে পারছেন কিনা। এখন আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। অনেকে হয়তো বা ভুলে গেছেন বা তখন দেখছেন তখন মনে হয়েছে, পরে ট্রাই করেননি, পরে ভুলে গেছেন। আবার অনেকে জানেন না, অনেকে জানেন। তো যারা জানেন সেটা তো ভালো। এখন দেখেন আমি আপনাদের গত ক্লাসে একটা বাথরুমের ক্লাস নিয়েছিলাম।
তো 11টা বাচ্চিম আপনাদের একদম চোখের পলকে আপনাদের কি করেছিলাম আয়ত্ত করায় ফেলছিলাম। সেটা কোন কৌশলে আয়ত্ত করিয়েছিলাম সেটা যারা ক্লাস করেছেন ইনশাল্লাহ তারা অবশ্যই জানেন। তো দেখেন আপনাদের জাস্ট আমি 11টার মধ্যে শুধুমাত্র 3টা মুখস্থ করাইছিলাম এবং বলেছিলাম যে সেই 3টার মধ্যে যদি কোনোটা আপনি পান সেক্ষেত্রে আপনি কোনটা উচ্চারণ করবেন। তার মধ্যে এই রিউল গিউক যে বাচ্চিমে আছে এটা মূলত মুখস্থ করাইছিলাম। তো সেই অনুযায়ী আপনার মুখস্থর মধ্যে যদি পান সেক্ষেত্রে আপনার ডান পাশেরটা উচ্চারণ করতে হবে, বাম পাশেরটাকে সাইলেন্ট রাখবেন আপাতত। তাহলে সেই অনুযায়ী এখানকার রিউলটার উচ্চারণ হয় না। তাহলে সেই অনুযায়ী প্রথমে উচ্চারণ হয় ইক, আর দ্বিগুতের সাথে আকার থাকলে সেটা দ আকারে দা হয়। বাট আপনাদেরকে এটাও শিখিয়েছিলাম আমি যে আসলে এই দ্বিগুত আকারটা আসলে এই ইক দা বানান উচ্চারণটা সঠিক না। এটা সঠিক উচ্চারণ কি ইক, তো আকারে তা ইকতা। এখন ইকতা হলো কিভাবে? আমার বিশ্বাস যারা ক্লাসটি করেছেন তারা সবাই জানেন। এটা হওয়ার কারণ এই যে বাচ্চিমে দেখলেন যে এই যে গিউকটা আছে সেটাকে মূলত ক বর্গীয় বর্ণ বলে। আর আমি এটাও শিখিয়েছিলাম আপনাদের ক বর্গীয় বর্ণ যদি বাচ্চিমে থাকে আর এরপরে যদি দ্বিগুত আকার থাকে তাহলে দ্বিগুত আকার দ আকারে দা না হয়ে ত আকারে তা হয়। তো সেই অনুযায়ী এটার উচ্চারণ মূলত ইকতা হয়েছে। আশা করি বিষয়টা আপনার আবারও ক্লিয়ার হয়ে গেলেন। যাদের মনে আছে তারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পারছেন, অবশ্যই ভালো পারবেন, ট্রাই করতে থাকেন ইনশাল্লাহ। তো এই ইকতা এই পড়ার বিষয়ের সাথে কি কি আছে? সেক, সেক মানে বই। এরপরে বলা হয়েছে সিনমুন। এই সিনমুন শব্দের অর্থ পত্রিকা, সংবাদপত্রে যে নিউজের পত্রিকা থাকে সেই পত্রিকাকে মূলত বোঝানো হয়েছে। সিনমুন শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ, যেটা পরীক্ষায় আসার মতো একটা শব্দ। অবশ্যই এটাকে গুরুত্ব দিয়ে পড়বেন। এগুলোর সাথে আসলে রিলেটেড অনেক শব্দ আসে, বাট সেই শব্দগুলো আমি এখন দিতে চাচ্ছি না। যথাস্থানে যথাসময়ে ইনশাল্লাহ দিয়ে দিব। যেহেতু আমরা ইনশাল্লাহ কেবল শুরু করছি প্রথম দিকে, তো এখনই যদি বেশি চাপ দিয়ে ফেলাই তাহলে দেখা যাবে যে আপনারা কি করবেন, একই জায়গায় এত শব্দ যখন নোট করে দিব তখন কি করবেন, এত শব্দ পড়া যায় এরকম চিন্তা ভাবনা চলে আসবে। তো আসলে যথাস্থানে যথা শব্দ দিয়ে দেবো ইনশাল্লাহ, সাথে থাকেন। চিগুম, এই চিগুম শব্দটা আমি বলেছিলাম যে আসলে এই জিউটটা প্রথমে বসলে আমি পরে হচ্ছে ঝ, বাট এই কোরিয়ান ভাষায় একটা শব্দই জিউটটা প্রথমে বসলে আমি চ শিখিয়েছি এবং সেইটা অনুযায়ী এটার উচ্চারণ হয় চিগুম, জয়সি গয়সুম চিগুম। এবং এটা যে আমি শিখেছি এটা আপনাদের লিসেনিং এ আমি প্রমাণ করেও দেখেছি যে এটার উচ্চারণটা আসলে কি বলে, চিগুম বলে নাকি অন্য কিছু বলে। তো আশা করি আপনারাও মিলাই নিবেন যে আমি যেটা শিখেছি সেটা আসলে মিলতেছে কি না। আসেন পরবর্তীতে বলা হয়েছে অনুল। অনুল শব্দের অর্থ কি? আজ, আজকের দিনকে বলা হয় অনুল। তো আসেন এখানে মূলত বেশ কিছু বিষয় আপনাদেরকে সামনে তুলে ধরা হয়েছে। আশা করি এই বিষয়গুলো আপনারা পারবেন। তারপরেও আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি বলছি যে আপনাদের প্রত্যেকটি ক্লাস ইনশাল্লাহ আমি একদম এ টু জেড বুঝাই দেওয়ার চেষ্টা করব এবং সেই উদ্দেশ্যে মূলত আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা জিনিস এ টু জেড আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন যে মূলত আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি এইটার উচ্চারণ। এইটার উচ্চারণটা মূলত অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি তো আপনাদের একটা কথা বলেছিলাম, রিউল গিউক যখন থাকবে তখন আপনি ডান পাশেরটা উচ্চারণ করবেন, বাম পাশেরটাকে সাইলেন্ট রাখবেন। ঠিক আছে? এটা কথা ঠিক। বাট এখন একটা কথা মনে রাখবেন, যখন এরকম রিউল গিউকটা বাচ্চিমে থাকবে এবং ডান পাশে বাথরুমের পরে একটা ইয়ং থাকবে, তখন কি হবে জানেন? এই গিউকটা সুন্দর করে ইয়ং এর কাছে চলে যাবে। গিউকটা সুন্দর করে কোথায় চলে যাবে? ইয়ং এর কাছে চলে যাবে। তাহলে যদি তাই যায় তাহলে নিচে কি পড়ে থাকে? শুধু রিউল থাকে কিনা বলেন তো? অবশ্যই দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। যদি এই গিউকটা উপরে চলে যায় তাহলে নিচে কি পড়ে থাকে? রিউলটা পড়ে থাকে। তাহলে এখন কি উচ্চারণ হয়? রিউলের তো উচ্চারণ হবে ইল, তারপরে গইও। কিন্তু মূল বিষয় হচ্ছে কখনো গিউক উপরে উঠবে না, বাট এইভাবেই থাকবে, কিন্তু এটাকে মনে মনে তুলে নিয়ে উচ্চারণ করতে হবে। মনে মনে তুলে নিতে হবে। তাহলে যেহেতু সে উপরে উঠে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকতেছে শুধুমাত্র একটা শব্দ, সেক্ষেত্রে আপনাকে রিউলটাকে উচ্চারণ করতে হবে।
অন্যথায় আপনাকে রিউলটাকে উচ্চারণ করতে হবে না, শুধু গিউকটাকে উচ্চারণ করলেই হবে। অর্থাৎ বোঝাচ্ছি আমি, ডান পাশেরটা তো আপনি উচ্চারণ করবেন, কথা ঠিক আছে। আর বাম পাশেরটাকে সাইলেন্ট রাখবেন, এটা কথা ঠিক আছে। বাট যখন ওঠার মতো অবস্থা থাকবে তখন ডান পাশেরটা উঠে যাবে, আর যখন ডান পাশেরটা উঠবে তখন বাম পাশেরটাই উচ্চারিত হবে। যেমন আমি একটু আগে কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিলাম যে আপনারা মূলত কি করবেন। আপনারা মূলত এখানে ডান পাশেরটা উচ্চারণ করবেন। একটু আগে আমি আপনাদের কি করছি শিখাই দিছি। তো দেখি আমি সেইটাই আর কি আবার দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু আপনাদেরকে একটু আগে আমি বললাম, এই যে এখানে আমরা পাইছি ইক্তা শব্দটা, ঠিক আছে? আমি এটা একটু এটার সাথে তুলনা করে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? এই তো এই ক্ষেত্রে কিন্তু আমরা রিউলটাকে সাইলেন্ট রেখেছিলাম, আমরা পড়েছিলাম ইক্তা। কেন? কারণ দেখেন গিউকটা কিন্তু ওঠার মতো অবস্থানে নাই। গিউকের পরে কিন্তু অবশ্যই একটা ব্যঞ্জন বর্ণ আছে, যার কারণে এই গিউকটা উঠতেও পারবে না, আর রিউলটা উচ্চারণও হতে পারবে না। আর যখন গিউকটা ওঠার মতো অবস্থা থাকবে, সে মনে করেন যে উপরে উঠে গিয়ে উচ্চারিত হবে, থাকবে নিচেই, বাট আপনি মনে মনে উপরে তুলে নিয়ে উচ্চারণ করবেন। আর সেই ক্ষেত্রে যখন গিউকটা উপরে উঠে যাবে তখন রিউলটা আবার সাউন্ড দিবে। মূলত এই হচ্ছে বিষয় বাথরুমের, আপনারা একটু ইজিলি নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের মাথায় না ঢোকে তাহলে টেনশনের কারণ নেই, আমি আরো যত জায়গায় পাবো ইনশাল্লাহ সব জায়গায় একবার করে বলে দেব। আর যখন বারবার বলবো, যত জায়গায় পাবো বলবো, একদিন দুই দিন তিন দিন করতে করতে দেখবেন অটোমেটিকই আপনি নিজেও পারতেছেন। এরকম না যে আজকের এই ক্লাসেই আপনাকে এটা শিখতে হবে, আজকের ক্লাসেই আপনাকে এটা বুঝতে হবে, এরকম কোনো বিষয় কিন্তু না। আর একটা বার আমি বলে দিচ্ছি যে বাচ্চিমে আমি আপনাদের শিখিয়েছিলাম যে তিনটা, ওই তিনটার ক্ষেত্রে ডান পাশেটা উচ্চারণ করবেন, বাম পাশেরটাকে সাইলেন্ট রাখবেন। বাট একটা কথা মনে রাখবেন, যদি ডান পাশেরটা কখনো ওঠার মতো অবস্থা থাকে, অর্থাৎ বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে, তাহলে ডান পাশেরটা কিন্তু উঠে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম ঘটে বাম পাশেরটা উচ্চারণ হবে। এ যেমনটা এখানে ইল গয়, দেখেন এই গিউকটা উপরে উঠে গিয়ে গ, গিউকের সাথে গ এর সাথে অ হচ্ছে গ, আর রিউলটার উচ্চারণ হচ্ছে ইল গয়। আশা করি এই বিষয়টা আপনারা মোটামুটি হলেও একটু হলেও বুঝতে পারছেন ইনশাল্লাহ। তো দেখেন ইলগয় শব্দের অর্থ পড়া। তো পড়ার বিষয় কি, এখানে আপনাকে একটা দেখাই দিছে সেক, সেক মানে বই। ওই যে আমি বললাম যে কোন বিষয়গুলো পড়ার বিষয়ের মধ্যে আসে, সেই বিষয়গুলো মূলত এই ইক্তা শব্দের পাশাপাশি হবে বা ইক্তা শব্দের অন্তর্ভুক্ত হবে। যেমন তারা একটা দেখাই দিছে সেক মানে বই। তাহলে আপনারা যদি এই শব্দকোষটি উপরে ভালোভাবে পড়ে থাকেন, সেখানে একটা শব্দ ছিল পত্রিকা, যার কোরিয়ান ভাষা ছিল সিনমন। তো আপনি এখানে কি লিখবেন? সিনমন। সিনমন, সিনমন শব্দের অর্থ কি? পত্রিকা। তাহলে পত্রিকাও পড়ার মধ্যে আসে। এরপরে দেখেছেন খাওয়ার বিষয় আছে, তাহলে ফাপ মানে ভাত। এরপরে আপনি বলতে পারেন সাগুয়া, আপেল। তারপরে আপনি বলতে পারেন খোয়াজা, বিস্কিট। তাহলে আপেল হয়, বিস্কিট হয়, পাং হয়, ঠিক আছে? এরকম আপনি অনেক কিছু বলতে পারেন। পাং মানে যে রুটি, সেটাও হতে পারে। এরপরে কফি, কফি হতে পারে। তারপরে আপনারা বলতে পারেন পান করার ক্ষেত্রে জুসু, জুসু। তারপরে আপনারা বলতে পারেন যেহেতু জুস হলো, কফি হলো, মূল, মূল মানে কি? পানি। এগুলো সবই পান করার বিষয়। মাসি অয়, মাসি অয়। আসলে দেখেন মাসিদা শব্দ থেকে মাসি অয় আসছে। এগুলো কিভাবে কিভাবে আসতেছে সব বিষয়গুলো আমি দেখাবো একটু পরে ইনশাল্লাহ, সাথে থাকেন। ইয়ং হওয়া মানে কি? সিনেমা। যেহেতু দেখার বিষয়ের সাথে আসছে, তাহলে এটা সিনেমা আসলো। এরপরে যেহেতু দেখার বিষয় বলছে, তাহলে অবশ্যই আপনারা জানেন যে দেখার বিষয় সিনেমা যদি হয়, আরেকটা বিষয় টেলিভিশনও মানুষ দেখে। তো টেলিভিশনের বানানটা কি? তাহলে আপনি বলতে পারেন থেললে। একটা বলবেন বিজন, বি জ ন, বিজন, থেললে বিজন, থেললে বিজন, টেলিভিশন। ইয়ং হওয়া মানে সিনেমা দেখে,
টেলিভিশন মানে টেলিভিশনও দেখি। তাহলে আমরা এগুলো দিয়ে মোটামুটি ট্রাই করলাম। আপনারা এগুলোর বাহিরে আরো যতগুলো পাবেন ইনশাল্লাহ সেগুলো দিয়েও ট্রাই করার চেষ্টা করবেন। কোনটা কার মধ্যে যায়। এরপরে আসেন আমরা এখন মূলত যে বিষয়টা বলেছিলাম যে আপনারা কোনটা কিভাবে আসে সেটা শেখার বিষয় আছে। তো যারা আমার বেসিকের সংযুক্ত স্বরবর্ণে ক্লাসটি করেছেন তাদের এই জায়গাতে দেখার সাথে সাথে ইনশাল্লাহ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো যেহেতু অনেকেই দেখেননি, আমি আপনাদের বলেছিলাম যে আমার বেসিকের ক্লাসগুলো যারা দেখবেন অবশ্যই ব্যতিক্রম কিছু অবশ্যই পাবেন। তো যাদের মন চায় ইনশাল্লাহ দেখে নিবেন, ভালো কিছু শিখতে চাইলে বা আপনাদের বেসিকটা মজবুত করতে চাইলে বা লিসেনিং এ ভালো প্রস্তুতি নিতে চাইলে বা আপনার এই ভাষাটা সঠিক উচ্চারণ শিখতে হলে আমার বেসিকে যাইতেই হবে। তো দেখেন আমি বলেছিলাম যখন দেখবেন আ প্লাস আ মানে দুইটাই আ হবে, সেক্ষেত্রে দুইটা মিলে একটা আ নিলেই হবে, যেমনটা এখানে দেখাইছে। সেই অনুযায়ী দুইটা অ হলে একটা অ নিলেই হবে। কিন্তু যদি আমি বলতে চাচ্ছি যে যদি দুইটা একই রকম হয় একটা নিবেন, আর দুইটা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে দুইটাই নিবেন। তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে দুইটা আলাদা আলাদা আছে, তাই এখানে দুইটা একসাথে নেওয়া হয়েছে। এখানেও দেখেন দুইটা আলাদা আলাদা, তাই এখানে আলাদা আলাদা, মানে দুইটাই নেওয়া হয়েছে। এখানেও আলাদা দুইটা, তাই একসাথে নেওয়া হয়েছে। আসলে ই এর সাথে যখন অ যুক্ত করা হয়, ই এর সাথে যখন অ যুক্ত করা হয় তখন ই অ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে অ, ই অ, আর ই অ উচ্চারণ একসাথেই করতে হয়। তাহলে আবারও বলতেছি, যদি দুইটি একই রকম হয় জাস্ট একটা নিলেই হবে, বাট দুইটা যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট দুইটাই নেবেন। একই রকম হলে জাস্ট একটা, আর যদি আলাদা আলাদা হয় দুইটাই আপনাকে নিতে হবে। আসেন উদাহরণটা একটু খেয়াল করি, ঝাদা। তো আপনারা এইটা অন্তত ক্লিয়ার হয়ে গেছেন যে শব্দগুলোর শেষে দ্বিগুণ আকার থাকে সেটাকে ভার্ব বলা হয়ে থাকে। তো আসলে এই দ্বিগুণ আকারটা বাদ দিয়ে তারপরে আমাদের চিন্তা ভাবনা করতে হয়। তাহলে সেই অনুযায়ী যদি ঝাদা শব্দের দ্বিগুণ আকার বাদ দেন তাহলে থাকে ঝা। এইটার সাথে যেহেতু আমাদের আ আছে, সেহেতু আপনারা জানেন যে একটা শব্দের সর্বশেষ স্বরবর্ণ যদি আ অথবা ও হয় তাহলে সেইটার সাথে কি যুক্ত হয়, সেটার সাথে আইও যুক্ত হয়। এটা আপনারা শিখিয়েছিলেন বা আমি শিখিয়েছিলাম আপনাদের। আর হাদা ভার্বের জন্য কি হয়, হাদা ভার্বের জন্য হ্যাইও হয়। আর বাকি সবার ক্ষেত্রে আপনাদেরকে আমি শিখিয়েছিলাম অইও হয়। তাহলে আপনি যদি এই দুইটা মনে রাখেন বাকিগুলো এমনিতেই পারবেন, কারণ হাদা ভার্বের জন্য তো আপনি এমনি পারতেছেন। আপনি যদি একটা বর্ণের সর্বশেষ অক্ষর আ অথবা ও হয় সেক্ষেত্রে হবে আইয়ন, বাকি সব ক্ষেত্রে কি লাগাবেন, অইও লাগা দিবেন। বাকিগুলো কি আছে আমার দেখার দরকার নেই, আমি দেখবো খালি আ ও আছে কিনা, না থাকলে অইও লাগাই দিব, ঝামেলা শেষ। সবগুলো তো আমার পড়ার দরকার নেই। তো সেই অনুযায়ী যেহেতু এখানে আ আছে সেহেতু আমাদের এখানে লাগাতে হবে আইও। এখন কথা হচ্ছে যেহেতু এটার সর্বশেষ স্বরবর্ণ আ, আমাদের গ্রামারেরও সর্বশেষ প্রথম বর্ণ হচ্ছে আ। তাহলে দুইটা যেহেতু একই রকম তাই এখানে মূলত একটা নেওয়া হবে আর ইওটা যুক্ত করতে হবে। সেই অনুযায়ী এখানে মূলত এটা হয়েছে। এবার আসেন এখানকার কথা বলছে, দা বাদ দিলে কি থাকে, মাসি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যদি আ অথবা ও হয় সেক্ষেত্রে হবে আইও, আর বাকি সব ক্ষেত্রে কি হবে, অইও। তাহলে সেই অনুযায়ী দেখেন তো এখানে আ বা ও এর মধ্যে পড়ে না, এটা ই, তার মানে অন্য কিছুর মধ্যে। অন্য কিছু হলেই তার সাথে কি লাগা দেবেন, অইও। এখন দেখেন এখানে আছে ই আর এখানে আছে অ, তাহলে দুইটা আলাদা জিনিস, ই একটা আর অ একটা, দুইটা আলাদা না। আর যখন আলাদা হয় তখন দুইটা মিলে কি করা হয়, একই সাথে নেওয়া হয়। তাহলে আপনি ই আর অ যখন একসাথে নেবেন তখন সেটা সাউন্ড হয় ই অ। সেই অনুযায়ী এখানে আছে মা সি অইও। আর আরেকটা সাউন্ড আপনাদেরকে আমি শিখিয়েছিলাম সেটা হচ্ছে দেখেন এখানে আপনাদেরকে বলেছিলাম এটার উচ্চারণটা মা সি অই ও। এই যে লাস্টের ওটাকে সিঙ্গেলে উচ্চারণ করা আর ইটাকে পূর্বের শব্দের সাথে লাগান। তাহলে পূর্বের শব্দের সাথে যদি লাগান মাসি অই, মাসি অই ও, মাসি অই ও, মানে ওটাকে পরে ফেলান, তাহলে আপনার উচ্চারণটা লিসেনিং এর সাথে মিলবে। অর্থাৎ আপনি উচ্চারণটা করে মনের দিক থেকে শান্তি পাবেন, মাসি অই ও।
মাসি অয়, ঠিক আছে, এভাবে। তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং এখানকার উচ্চারণের নিয়মগুলো কিভাবে কিভাবে আসলো সেই বিষয়গুলো অন্তত ক্লিয়ার হয়ে গেছে। তো আসেন এবার আমরা চতুর্থ নম্বর অধ্যায়ের দ্বিতীয় নাম্বার যে ব্যাকরণ আছে, দ্বিতীয় নাম্বার ব্যাকরণটা আমরা দেখব। মুনবব শব্দের অর্থ ব্যাকরণ, ই শব্দের অর্থ দুই। সেখানে খুব সুন্দর একটা ব্যাকরণ দেখতে পাচ্ছেন, উল রুল। মনে রাখবেন এই ব্যাকরণ থেকে পরীক্ষা কোশ্চেন আসে না, তবে ব্যাকরণটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা জানা দরকার, জানতে হবে এই ব্যাকরণ সম্পর্কে। তো দেখেন এই যে উল রুল যে ব্যাকরণটা আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত বলা হয় অবজেক্ট পার্টিকেল। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আসলে কোনটা সেটা চিনতে অবশ্যই এই ব্যাকরণটি সাহায্য করে থাকে। যে শব্দটার সাথে এই ব্যাকরণটা থাকবে তা সেটা বুঝবেন যে এটা একটা অবজেক্ট। তো এখন বিষয় হচ্ছে এইটা না আমরা ক্লিয়ার হলাম যে এটা আসলে অবজেক্ট পার্টিকেল, এটা যার সাথে থাকে সেটা আমরা বুঝবো সেটা অবজেক্ট। এখন এটা বসার নিয়ম কি? ওই যে আপনাদের একটা কথা বলেছিলাম, পাশ্চিমের জিনিস সবসময় উপরে ওঠার চেষ্টা করে। এখন বাথরুমে যদি কোনো কিছু থাকে সে যদি সুযোগ পায় অবশ্যই উঠবে উপরে। তাই বাথরুমওয়ালার সাথে কি হবে? উল। আর বাথরুম না থাকলে সেটার সাথে হবে রুল। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। বাথরুম থাকলে সেটার সাথে হবে উল, বাথরুম না থাকলে সেটার সাথে হবে রুল। আশা করি বিষয়টা অন্তত ক্লিয়ার হয়েছেন। আসুন উদাহরণের সাহায্যে আরো কিছু ক্লিয়ার হই। বাথরুম, এখানে দেখেন বলা হয়েছে বাথরুম থাকলে সেটাকে বলা হচ্ছে উল, আর এখানে গুণ চিহ্ন দিয়ে বলছে না থাকলে হয় রুল। তাহলে এই যে এখানে দেখেন বাথরুমে ফাঁপ আছে, তাহলে এই ফাঁপের সাথে যেহেতু বিয়োগ বাথরুমে আছে সেহেতু উল হয়েছে, ফাবুল। আর যেহেতু সাগোয়া, সাগোয়া মানে কি? সাগোয়া শব্দের অর্থ আপেল, এটার বাথরুম নাই তাই রুল ব্যবহার হয়েছে, সাগোয়া রুল। তেমনি আমরা একটু নিচে যাই, নিচে গেলে অবশ্য বিষয়টা ক্লিয়ার হবে। নিচে কি বলছে? নিচে বলছে ওয়াংমিন শিনুন, ওয়াংমিন সাহেব ফাবুল মগয় ভাত খায়। ওয়াংমিন শিনুন, ওয়াংমিন সাহেব ভাত খায়। যা বলছে যাইয়া শিনুন, যাইয়া শিনুন চিগুম এখন সেগুল ইল গয় বই পড়ে। সেগুল ইল গয় কারণ গিউকটা উঠতেছে, যার কারণে উচ্চারণের কথা ছিল গিউকের, রিউলটা ভ্যানিশ বা সাইলেন্ট থাকার কথা ছিল, বাট যেহেতু গিউক ওঠার পজিশন আছে তাই গিউক উঠবে আর রিউলের উচ্চারণ হবে। তাহলে ইল গয়। দেখেন এখানে আরেকবার বলে দিলাম, এরকম যতবার পাবো বলবো, দেখবেন এমনি মুখস্থ হয়ে যাবে। তারপর বলছে মিনমিনা উং, মিনমিনা উং শিনুন, মিনমিনা সাহেব, মিনমিনা উং সাহেব অনুল আজ ইয়ংহা রুল ফয়, ইয়ংহা শব্দের বাচ্চিম নাই তাই রুল ব্যবহার করছে। ইয়ংহা রুল ফয় সিনেমা দেখে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানকার গ্রামারটা সম্পর্কে মোটামুটি ধারণা ইনশাল্লাহ আপনাদের হয়ে গেছে। গ্রামারটা অত্যন্ত সহজ একটা গ্রামার, খালি বুঝবেন যে বাচ্চিম থাকলে হবে উল, বাচ্চিম না থাকলে রুল। বেশিরভাগ গ্রামার গুলো দেখবেন সবগুলোই খুব ব্যতিক্রম ব্যতীত যেটার সাথে বাচ্চিম আছে অর্থাৎ ইয়ং যুক্ত গ্রামারটি বাচ্চিমওয়ালার সাথে হয়, আর ইয়ং যেটা নাই সেটা মূলত বাচ্চিম ছাড়া। তাহলে ইয়ং থাকলেই বুঝবেন বাচ্চিমওয়ালার সাথে হয়, কারণ বাচ্চিমটা সবসময় উপরে উঠতে চায়, তাই বাচ্চিম থাকলে সেটা ইয়ং যুক্ত গ্রামারকে গ্রহণ করে। বাকি গ্রামার গুলোতে আমি এই কথা বলবো, তখন বুঝে যাবেন। এবার আসেন এখানে কি বলছে। এখানে মূলত বলছে বিভিন্ন শব্দগুলো দিয়ে দিছে এবং এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা আসলে ফাইন্ড আউট করবো কিভাবে? এই শেষের শব্দ ফোয়াইও। তাহলে ফোয়াইও শব্দ ফোদা শব্দ থেকে আসছে, আপনারা জানেন যে এই ফোদা। তো ফোদা শব্দের তো আপনারা জানেন এটুকু বাদ হবে, তাহলে সেই অনুযায়ী সর্বশেষ স্বরবর্ণটা কি? ও। তো আপনারা জানেন যদি সর্বশেষ স্বরবর্ণ ও হয় তাহলে তার সাথে আইও যুক্ত হয়। তাহলে সেই অনুযায়ী যেহেতু এখানে ও আর এটা আ দুইটা ভিন্ন ভিন্ন, তাই এখানে একসাথে হয়ে গেল ফোয়া, আর তার সাথে ইও, ফোয়াইও। এটা এরকম ব্যবহার করি। দুইটা যদি আলাদা হয় তাহলে দুইটাই যুক্ত হয়ে যায়, আর একই রকম হলে একটা নিই আমরা। তাহলে দেখার বিষয় কি কি আছে এখানে দেখেন। তাহলে দেখার বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু দেখা, টেলিভিশন, টেলিভিশন শব্দটা এখানে বসবে, কথা ঠিক আছে। কিন্তু এই টেলিভিশনের সাথে দুইটা ব্যাকরণের কোন ব্যাকরণটা বসবে? তাহলে ওই যে দেখেন টেলিভিশন শব্দের কি বাচ্চিম আছে, যার কারণে এই যে বাচ্চিম ইয়ং যুক্ত ব্যাকরণটি গ্রহণ করবে। পরেরটা আসেন পড়ার বিষয় আছে, ইলগয়।
তারপরেটাও পড়ার বিষয়। ইলগয় তার মানে দুইটা আছে পড়ার বিষয়। একটা হচ্ছে সিনমুন আর একটা মূলত সেক। তাহলে সিনমুনকে যদি এখানে বসান সেই অনুযায়ী ব্যাকরণ কোনটা আসে? সিনমুনের বাচ্চিম আছে তাই প্রথম ব্যাকরণ। আর এখানে মূলত আছে কি সেক। এই সেক শব্দের অর্থ কি? বই। তাহলে এই সেক মানে বই, বইয়ের বাচ্চিম আছে তার মানে প্রথম গামার। এরপরে দেখেন মাশিয়য় পান করা। তাহলে পান করার বিষয় কি? এখানে মূল। মূলের বাচ্চিম আছে তাই প্রথম গামার। এরপরে আসেন কি বলছে একটু খেয়াল করেন। মাসিয়য় আবারও মাসিয়য় বলছে। তাহলে জুস মানে জুস। তাহলে জুস যদি আসে তাহলে জুসের বাচ্চিম নাই তাই এই গামারটি ব্যবহার হবে। বাকি থাকে ফাপ মানে ভাত, যেটা হচ্ছে খাওয়ার বিষয়। বাচ্চিম যেহেতু আছে সেহেতু এখানে প্রথম গামার। আশা করি গ্রামাটিক্যালি বসানোর নিয়মগুলো আপনার অন্তত ক্লিয়ার হয়ে গেছে। আসেন এবার কি বলছে একটু খেয়াল। এখানে একটা উদাহরণ দিছে, সেখানে বলছে পাং, রুটি দিয়ে একটা উদাহরণ দিছে। এবং এখানে বলছে ওয়াং মিন শিনুন, ওয়াং মিন সাহেব চিগু মুয়া হেও। আসলে এই মুয়াটাকে অনেকটা বুয়া এরকমটা শোনায়, একটু ব্যতিক্রম ধর্মী। তো আপনারা এইভাবেও পড়তে পারেন। আবার যদি মনে করেন মুয়া পড়বেন তাও হবে। চিগু মুয়া হেও এখন কি করেন? এই প্রশ্নটা আপনি আরো অনেক ক্ষেত্রে বলতে পারেন। চিগু মুয়া হেও এখন কি করেন? তখন উনি বলতেছেন পাঙুল, পাং মানে রুটি, আর যেহেতু বাচ্চিমা আছে তাই উল ব্যাকরণ ব্যবহার হয়েছে। মগই অর্থাৎ খায়, রুটি খায়। তাহলে আপনাকে সেম প্রশ্ন যদি আবার করা হয় চিগু মোয়াহিও আপনার নাম বলে, ধরেন ওয়াং মিন সাহেব চিগু মোয়াহিও এখন কি করেন, আপনি এটা দ্বারা উত্তর দেন। তাহলে কি বলবেন? মুরুল। এখন আপনি মুরুল দিয়ে এখন বলতেছেন মগইও, তাহলে কি হবে? তাহলে তো আপনি এতক্ষণ যা শিখলেন সবই বৃথা। কারণ এই মূল শব্দটা আসে মাসিদা শব্দ থেকে। তাহলে এখানে আপনি বলবেন, উত্তর কি বলবেন? মুরুল। তাহলে আপনি বলবেন মু, তার সাথে যেহেতু বাচিম আছে তাই উল ব্যাকরণটি মুরুল। এরপর বললেন মাসি, মিমের সাথে মা শিয়ই ও মাসিয়ই। সেম সেম ভাবে কি সেক, যে ওয়াং মিন সাহেব চিগু মুয়াহিও। তাহলে এটা এখন আপনি বই পড়া দিয়ে উত্তর দেন। তাহলে বই, তাহলে আপনি বলবেন যেহেতু বাচিম আছে আপনি বলবেন কি? সে গোল ইল ওয়াইও, ইকতা মানে পড়া, রিউল গিউক এখানে ওয়াইও। তাহলে এখানে কি হচ্ছে? যেহেতু গিউকটা ওঠার পজিশন আছে তাই রিউলটা উচ্চারণ করতে হবে আর গিউকে উপরে তুলে উচ্চারণ করতে হবে। ইল গইও। অন্যথায় কিন্তু গিউকটার উচ্চারণ হয় আর রিউলটা সাইলেন্ট থাকে যখন উপরে কোনো ব্যঞ্জন বর্ণ থাকে। কিন্তু এখানে ইয়ং আছে, ইয়ং যদিও ব্যঞ্জন বর্ণ, বাট ইয়ং থাকলে ব্যতিক্রম। গিউকটা ইয়ং এর কাছে যাবে তখন রিউলটা নিচে থাকে তাই রিউলের উচ্চারণ হয় ইল গইও। সেম ভাবে আপনারা বলতে পারেন এই খোয়াজা। খোয়াজা মানে কি? বিস্কিট, যেটা খাওয়ার বিষয়। তাহলে খাওয়ার বিষয় মগইও ছিল, ওটাই থাকবে, শুধু ওই খোয়াজা রুল, খোয়াজা রুল লাগা দেবেন। খোয়াজা রুল, যেহেতু বাচ্চিম নাই তাই রুল হবে। ইয়ং হওয়া, এর সাথেও রুল হবে, বাচ্চিম নাই তাই রুল। এটা হবে ফোয়াইও, ফোয়াইও, কারণ এটা দেখার বিষয়। তো সেম ভাবে আশা করি বাকিগুলো ইনশাল্লাহ আপনারা পারবেন। বাকিগুলো আপনারা সলভ করবেন। যদি সবই করে দিই তাহলে আপনারা কি করবেন? আর যদি মনে করেন যে না সবই করানো লাগবে, সামনের ক্লাস থেকে বলে দিবেন, সবগুলোই করাই দেবে ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝে গেছেন, এখন আপনারা নিজেরাই পারবেন ইনশাল্লাহ। আসেন আরেকটা জিনিস আপনাদের বোঝানোর আছে, সেইটা একটু বোঝাই। এই যে থ্যাহোয়া মানে কি? আলোচনা বা কথোপকথন বা কনভারসেশন। কনভারসেশন নাম্বার 2। এই 2 নাম্বার কনভারসেশনে কি বলছে আমি আপাতত আপনাদের আগে ভেঙে ভেঙে পড়াই দিই, তারপর লিসেনিং এর সাথে আবার ভেঙে ভেঙে দেখাই দেবো, বিষয়টা আপনাদের সহজ হয়ে যাবে। এই ফুয়াং নামে একজন ব্যক্তি, তিনি বলছে ওয়াং মিন সাহেব চিগুম বুয়া হিয় এখন কি করেন? চিগুম মানে এখন, বুয়া মানে কি, হেইও মানে করেন, হাদা ভার থেকে আসছে। তো ওয়াং মিন সাহেব উত্তর দিচ্ছে, জনুন আমি টেলিভিশন ফুয়াইও দেখি। ফুং সাহেব চিগুম টেলিভিশন ফুয়াইও এখন টেলিভিশন দেখেন।
যখন ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি কি করেন, ওয়াং মিন সাহেব আপনি কি করেন, তখন উনি উত্তর দিচ্ছে আমি টেলিভিশন দেখি। তো ফুয়াং সাহেব আপনি কি করেন, বা আপনিও কি এখন টেলিভিশন দেখেন? তখন দেখেন ফুয়াং উত্তর, জানিও না ঝনুন, আমি ফাবুল ভাত মগয় খাই, আমি ভাত খাই। তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তাহলে বিষয় যেহেতু ক্লিয়ার হয়ে গেছেন, তাহলে আমাদের এখন কি করতে হবে, লিসেনিংটা শুনতে হবে এবং সেটা সলভ করতে হবে ভেঙে ভেঙে। তো আপনাদের কাজ হবে যে আপনারা মূলত লিসেনিংটা সুন্দর করে শুনবেন এবং লিসেনিং এর সাথে সাথে আপনি বাংলা ট্রান্সলেট করে মনে মনে যেতে পারছেন কিনা সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রথম থেকে যদি এভাবে পড়েন, দরকার হলে আপনারা 20 বার 50 বার 100 বার লিসেনিং শুনেন, বাট আপনাকে পারতেই হবে। তাহলে দেখবেন যে একসময় আপনার কোশ্চিন ধরা একদম সহজ হয়ে যাবে, যে কোনো ধরনের লিসেনিং ধরে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন আমি লিসেনিংটা প্লে করতেছি, ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করেন। 왕민 씨, 지금 뭐 해요? ওয়াংমিন শি চিগুম মুয়া হেয়, ওয়াংমিন সাহেব এখন কি করেন। এরপরে দেখেন কি বলে, একটু শোনার চেষ্টা করেন। 저는 텔레비전을 봐요. জনন 텔레비전을 봐요, আমি টেলিভিশন দেখি। জনুন মানে আমি, 텔레비전을 মানে টেলিভিশন, 봐요 দেখি। আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল করেন, এই যে বিভিন্ন ধরনের পার্টিকেল যুক্ত হচ্ছে, সাবজেক্ট পার্টিকেল বলেন, অবজেক্ট পার্টিকেল বলেন। যেমন সাবজেক্ট পার্টিকেল উন্নুন ইগা, অবজেক্ট পার্টিকেল উলরুল। এই পার্টিকেল গুলো যুক্ত হওয়ার ফলে কোনো শব্দেরই অর্থের কোনো রকম পরিবর্তন হবে না, কিন্তু উচ্চারণের পরিবর্তন হবে। অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু উচ্চারণের পরিবর্তন হবে। কেমন ভাবে অর্থের কোনো পরিবর্তন হয় না, উচ্চারণের পরিবর্তন হয়, সেই বিষয়টা আগে দেখেন, তারপরে বাকি লিসেনিং গুলো দেখাবো। তো দেখেন এখানে মূলত আমি টেলিভিশন যেটা আছে সেইটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এর সাথে দেখেন কি লাগানো হয়েছে, বাচিম আছে তাই উল লাগানো হয়েছে। তো এখন একটু খেয়াল করে দেখেন তো, এই টেলিভিশন মানে কি, টেলিভিশন না? এটা তো আমরা সবাই জানি। বাট এটার সাথে যখন এই অবজেক্ট পার্টিকেলটা যুক্ত করা হলো, তখন এটার উচ্চারণ কি টেলিভিশন থাকলো না টেলিভিজনুল হয়ে গেল। টেলিভিশন থেকে উচ্চারণটা হয়ে গেল টেলিভিজনুল। বাট আগে টেলিভিশন মানে টেলিভিশন ছিল, এখন টেলিভিজনুল মানেও টেলিভিশন অর্থটাই থাকলো, বাট আগে উচ্চারণ ছিল টেলিভিশন, এখন উচ্চারণ হচ্ছে টেলিভিজনুল। অর্থাৎ পার্টিকেল যুক্ত হলে উচ্চারণের চেঞ্জ হয়, বাট অর্থের কোনো পরিবর্তন হয় না। কোন কোন ক্ষেত্রে, সাবজেক্ট পার্টিকেল আর অবজেক্ট পার্টিকেল যুক্ত হলে। আর গ্রামাটিক্যালি ওইটা আলাদা চেঞ্জ, ওইটার বিষয় আলাদা। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যখন কোশ্চেন সলভ করবেন, এই ধরনের পার্টিকেল গুলোকে অ্যাভয়েড করে কোশ্চেন সলভ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাছে কোশ্চেন সলভ করা সহজ হবে এবং শব্দটা উচ্চারণ করতেও সহজ হবে। বাট আপনাদের প্রথমে শিখে যাইতে হবে। তো আমি পরবর্তীতে যখন কোশ্চেন সলভ করাবো, তখন আপনাদের বলে দিব, দেখাই দিব কিভাবে ধরবেন কোশ্চেন, কতটুকু পড়বেন, কতটুকু পড়বেন না, সব অর্থ জানতে হবে কিনা, সব বিষয়ে ইনশাল্লাহ দেখাই দিব। আমি আসলে প্রত্যেকটা কোশ্চিন, যেমন আপনাদের বিন খান বলেন, বিন খানে যে অনেক রকম সমস্যা হয়, একটা করে বিন খান আমার ক্লাসগুলো দেখবেন যেগুলো আপলোড করা আছে, প্রত্যেকটা বিন খান দুইটা পদ্ধতিতে, একটা ক্লাসে দুইটা পদ্ধতিতে সলভ করানো আছে। একটা বিন খান যখন আমি ধরছি, সেটার একদম প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করে দিয়ে সেটার অ্যান্সার বের করে দিছি, এবং সেটা কত শর্টকাটে অ্যান্সার করা যায় সেই পদ্ধতিটাও আলোচনা করে দিছি। অর্থাৎ একই জায়গায় দুইটা পদ্ধতি দেখাই দিছি, যাতে আপনারা প্রথমে ভেঙে চুরে বুঝতে পারেন, পরবর্তীতে সেটা শর্টকাটে কিভাবে অ্যান্সার করবেন সেটাও বুঝতে পারেন। বাট আপনি যদি প্রথমে শর্টকাট খুঁজেন তাহলে সমস্যা আছে। তো আসেন আমরা নেক্সট লিসেনিং কি বলছে সেই লিসেনিং এ আবার ফিরে যাব। সবাই একটু মনোযোগ দেন, খেয়াল করেন, লিসেনিং প্রথমবারই ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? তো খেয়াল করেন সবাই একটু। 푸엉 씨도 지금 텔레비전을 봐요. ফুয়াং শিদো, ফুয়াং সাহেব চিগুম এখন 텔레비전을 봐요, টেলিভিশন দেখেন। 아니요. 아니요 না, 저는
밥을 먹어요. ঝনুন ফাবুল মগয়, দেখেন এখানে ফাবুল বললো কিনা, অবশ্যই বুঝতে পারছেন ফ দিয়ে উচ্চারণ অনেকটাই করতেছে, যার কারণে আমরা এটা পড়বো। ঠিক আছে, এখন ফাবুল মানে ভাত, মগয় খাই। আশা করি 2 নাম্বার লিসেনিং অর্থাৎ 2 নাম্বার কনভারসেশনে আপনাদের কোনো রকম সমস্যা ইনশাআল্লাহ নাই। তো দেখেন এখানে মূলত আপনাদেরকে একটা কোশ্চেন করা হয়েছে, আশা করি এই কোশ্চেনগুলোর উত্তর আপনারা দিতে পারবেন। তবুও আমি আপনাদেরকে একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করি যেখান থেকে উত্তরগুলো কিভাবে করবেন। দেখেন এখানে মূলত প্রশ্ন করা হয়েছে ওয়াং মিন শিনুন ওয়াং মিন সাহেব চিগুম ওয়াহেয় এখন কি করেন। তার প্রথমেই প্রশ্ন করা হয়েছিল ওয়াং মিন সাহেব এখন কি করেন, তো আপনি উত্তর দিবেন ওয়াং মিন শিনুন ওয়াং মিন সাহেব চিগুম এখন, এই মুয়া শব্দটা তুলে দিবেন আর এখানে দেখেন টেলিভিজনুল এই পুরোটুকু তুলে দিয়ে দিবেন টেলিভিজনুল ফয়, আমরা কিন্তু উপরে দেখে আসলাম, দেখেন একটু খেয়াল করেন এই যে টেলিভিজনুল ফয় এটুকু তুলে দিবেন। তাহলে ওয়াং মিন শিনুন চিগুম টেলিভিজনুল ফয়, ওয়াং মিন সাহেব এখন টেলিভিশন দেখে। এই পরবর্তী কোশ্চিন ফুয়াং শিনুন ফুয়াং সাহেব চিগুম এখন টেলিভিজনুল ফয় টেলিভিশন দেখে, তো সেক্ষেত্রে পুরো লাইনে তুলবে আনিও না, তাহলে উত্তরটা কিন্তু আপনি দিচ্ছেন অন্য কোনো ব্যক্তি টেলিভিশন দেখতেছে কিনা, তো সেক্ষেত্রে প্রথমে আপনি আনিও বললেন সেটা ঠিক আছে, প্রথমে আপনি আনিও বললেন সেইটা কিন্তু ঠিক আছে, বাট বাকিটুকু বললে কিন্তু ভুল হয়ে যাবে। ধরেন আপনাকে আমি বললাম যে আপনার কোনো এক বন্ধুর নাম ফুয়ং, তা আমি বললাম ফুয়ং শিনুন চিগুম টেলিভিশনুল ফয়, ফুয়ং সাহেব কি এখন টিভি দেখতেছে বা টেলিভিশন দেখতেছে, আপনাকে জিজ্ঞেস করলাম আপনার বন্ধু সম্পর্কে, তখন আপনি দেখে বললেন আনিও না, অর্থাৎ আপনার বন্ধু টেলিভিশন দেখতেছে না, তাহলে আপনি কি বলবেন ফুয়ং শিনুন চিগুম ফুয়ং সাহেব এখন কি করতেছে, যে কাজটা করতেছে সেটাই তো বলবেন। এখানে যেহেতু আছে ভাত খাচ্ছে, আপনি ভাত খাওয়ার কথা বলতে পারেন, যদি সে বই পড়ে তাহলে আপনি বলতে পারেন স্যাক, তার সাথে লাগাই দেবেন উল, বাথরুম আছে তাই সেগুল ইলগয় বই পড়ে। এরকম আপনি বহুত রকমের উত্তর দিতে পারেন, বহুত রকমের প্রশ্ন করতে পারেন। তো এখানে যে আসলে ভাত খাচ্ছে সেটাই উত্তর দেওয়া লাগবে এমন না, ধরেন আপনাকেই জিজ্ঞেস করলাম আপনার কোন এক বন্ধুর নাম ধরে যে আপনার অমুক বন্ধু বা অমুক কি করতেছে বা অমুক কি টেলিভিশন দেখে, তখন আপনি বললেন যে না ও এই কাজ করতেছে, এইরকম ভাবে আসলে উত্তরটা করতে হবে, প্রশ্ন করতে হবে। এগুলো দ্বারা আসলে যে আপনি শুধুমাত্র এইটাই ট্রাই করবেন এরকম কিন্তু না, এটা জাস্ট উদাহরণ দিচ্ছি, এইটার সাহায্যে আপনি নিজে বহুত প্রশ্ন করবেন, বহুত রকমের উত্তর তৈরি করবেন নিজে নিজে, এইটাই মূলত করা। এবার আসেন আবারও একটা উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণের সাহায্যে একটা প্রশ্ন তৈরি করা আছে, সেই প্রশ্নের আলোকে আপনাকে আবার তৈরি করতে হবে। তো প্রথম হচ্ছে সেগুল ইকতা বই পড়া, এবং সেটা তো বলছে খফিরুল মাসিদা কফি পান করা। তো দেখেন রিহান সাহেব, ও রিহান না সরি, জাহারা সাহেব এখানে জাহারা পড়েন না, নামের ক্ষেত্রে বর্গীয় জ করবেন জাহারা। চিগো মোয়াহেয় এখন কি করে, তো আপনি উত্তর দিচ্ছেন এখানে কিন্তু বলা আছে, এটাই কনভার্ট করবেন। ঝনুন আমি সেগুল, সেক থেকে সেগুল, ইকতা শব্দ থেকে ইলগয় হয়েছে বই পড়ি। দেখেন এখানে উচ্চারণটা ছিল ইকতা, এখানে গিয়ে হয়ে গেল ইলগয়, এখানে এসে রিউলের উচ্চারণ হচ্ছে, এখানে হচ্ছে না, কেন হচ্ছে না আশা করি বুঝতে পারছেন, কারণ এই ইকতা শব্দে দেখেন এই গিয়কটা ওঠার মতো অবস্থান নেই, কারণ উপরে আরেকটা ব্যঞ্জন বর্ণ আছে যার কারণে সে উঠতে পারতেছে না, আর উঠতে না পারার কারণে সে নিজে উচ্চারিত হচ্ছে আর বামেরটাকে উচ্চারিত করতে দিচ্ছে না। আর যখন সে নিজে উপরে উঠতে পারবে সে তো তাহলে তার উপরে উঠে গিয়ে নিজে উচ্চারিত হবে, বাকি নিচেরটা রিউলটা নিজে উচ্চারিত হবে, অর্থাৎ যখন সে উঠতে পারবে তখন রিউলকে উচ্চারিত হতে দেবে। মানে গিয়কটা এমন একটা বর্ণ যদি সে উপরে উঠতে পারে, শুধু গিয়ক না, আমি শিখেছিলাম রিউল গিয়ক, রিউল মিউম আর রিউল ফিউব, এই তিনটা বর্ণ, এই গিয়ক মিউম আর ফিউব তিনটা বর্ণ এমন বর্ণ সে যদি উপরে উঠতে পারে সেক্ষেত্রে তার বাম পাশেরটাকে উচ্চারণ হওয়ার চান্স দিবে, অন্যথায় বাম পাশেরটাকে উচ্চারিত হতে দিবে না। এই হচ্ছে মূল কথা, বুঝতে পারছেন। আর যখন ইয়ং থাকবে বাথরুমের পরে তখন সেই বাথরুমটা অবশ্যই ইয়ং এর কাছে উঠবে। তো সেই অনুযায়ী যেহেতু এটা হইল,
যে আসলে বই পড়ে। তারপরে বলছে জিনসু শিনুন, জিনসু সাহেব মোয়াহেয় কি করেন? তখন বলতেছে ঝনুন আমি চিকুম এখন। এই যে এখানে বলছে কফিরুল মাসিদা, মাসিদা থেকে মাসি হয়। তাহলে এই যে কফিরুল মাসি কফি পান করি। তাহলে এখানে প্রথম লাইন দিয়ে একটা প্রশ্ন তৈরি করছে, সে আবার আরেকজনের প্রশ্ন করছে, সেও উত্তর তৈরি করছে। সেম ভাবে আমরা এটা দ্বারা আবার এক কাজ করব। তখন আবার বলছে জাহারা সাহেব চিগু বোয়াহিও এখন কি করেন? তখন সে উত্তর দিচ্ছে ঝনুন আমি এই যে সাগওয়া রুল, তাহলে এখানে লাগাবেন সাগওয়া রুল, মক্কা থেকে হবে মগইও। তাহলে এখানে কি হবে মগইও, ঠিক আছে। আর এরপরে জিনসু শিনুন, জিনসু সাহেব মোয়াহেয় কি করেন? তখন বলবেন চিগু এই জনুন চিগু আমি এখন, এটা দ্বারা উত্তর দেবেন। ইয়ং হারুল ফুয়াইও সিনেমা দেখি, ফোদা থেকে ফুয়াইও হবে, আপনারা জানেন ফো আইও। আশা করি এই জায়গাটা আপনারা ক্লিয়ার হয়ে গেছে। আসেন এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আসি। কোরিয়াতে মূলত যখন আপনি কোনো দোকানে যাবেন, তখন সেই দোকানের ব্যক্তিরা বা দোকানের কর্মচারী বলেন বা দোকানের মালিক বলেন, যাই বলেন না কেন, তারা আপনাকে অস ওসেও শব্দটা বলে স্বাগতম জানাবেন, যে আসুন, স্বাগতম, ওয়েলকাম, অস ওসেও। যেমন অস ওসেও স্বাগতম, মোয়া সাজুসেও কি চাচ্ছেন, কি খুঁজতেছেন, সাত্তা শব্দ থেকে আসছে যার অর্থ খোঁজা, মানে আপনি কি খুঁজতেছেন বা কি চাচ্ছেন, কি নিবেন, বলে না আমাদের এদিকে। তখন বলছে জুসু মানে জুস, হান এটা হচ্ছে পিওর কোরিয়ানের এক, জুস এক, এই বিয়ং হচ্ছে মূলত একক হিসেবে ব্যবহার করা হয়েছে, বোতলের একক। তাহলে এক বোতল ঝু সেইও, জুদা শব্দ থেকে আসছে, এই জুদা শব্দ থেকে আসছে যার অর্থ দেয়া, দ্বিগুণাকার বাদ হয়ে ঝু, সেইও, সেইও দ্বারা মূলত সম্মান দিয়ে অনুরোধের সাথে বলা। হান বিয়ং জুসেও, ঝুসু হান বিয়ং জুসেও, জুস এক বোতল দিন। আপনি যদি এককগুলো পড়েন তাহলে আপনি যে কোনো জিনিস গিয়ে চাইতে পারবেন। যদি একক না জানেন সেক্ষেত্রে চাইতে পারবেন না, কারণ এখানে আপনি জুস এই যে হান এক, এখন এক কি চাবেন, বোতল নাকি একটা? আসলে এই ধরনের জিনিসগুলো চাওয়ার ক্ষেত্রে বোতল জাতীয় সেটা বিয়ং লাগাতে হয়। এখন একটা হলে হান, দুইটা হলে দু, এরকম ভাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি লিসেনিংটা একটু দিয়ে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করি। 어서 오세요. 어서 오세요. 뭐 찾으세요? অসো ওসে요 মো সাজুসে요, অর্থাৎ স্বাগতম, কি খুঁজতেছেন বা কি চাচ্ছেন। 주스 한 병 주세요. জুসু হানবিয়ং সোসেও, জুস এক বোতল দিন। এইরকম। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ আজকে আমরা ৪র্থ নম্বর অধ্যায় ২য় নম্বর ক্লাসে ছিলাম এবং ২য় নম্বর ক্লাসে যথেষ্ট পরিমাণে তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তো শেষ সময় আমি আবারও আপনাদের বলবো যে গত শুক্রবারে আমাদের অলরেডি হোয়াটসঅ্যাপে যে অ্যাকাউন্ট গ্রুপটা খোলা হয়েছে, সেই গ্রুপে যারা যুক্ত হয়েছে তারা সরাসরি ক্লাসটা করেছেন এবং অনেকেই করতে পারেননি। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আগামী শুক্রবারে আবারও ইনশাল্লাহ ক্লাস হবে এবং সেই ক্লাসে আপনারা অবশ্যই যুক্ত হবেন। যারা এখনো গ্রুপে যুক্ত হননি অতি দ্রুত গ্রুপে যুক্ত হয়ে যাবেন। সামনের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আমি আলোচনা করতে যাচ্ছি, যেগুলো আপনাদের খুবই সহায়তা করবে আশা করি, এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আসলে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ কমেন্টের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কমেন্টের মাধ্যমেই মূলত আমি আপনাদের ফিডব্যাক গুলো জানতে পারি যে আসলে আপনাদের ক্লাসগুলো ভালো লাগতেছে কিনা, বা ক্লাসে যে তথ্যগুলো আমি উপস্থাপন করতেছি বা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, ব্যাখ্যা কি ঠিকঠাক হচ্ছে কিনা, বা আপনারা সেগুলো বুঝতে পারতেছেন কিনা, নাকি আরো বেশি তথ্য তুলে ধরে ব্যাখ্যা করতে হবে, সেই বিষয়গুলো মূলত কমেন্টে যখন জানাবেন তখন আসলে আমি বুঝতে পারবো যে আসলে ভিডিও ঠিকঠাক চলতেছে কিনা, বা ভিডিওর যে তথ্যগুলো তুলে ধরেছি সেগুলো ঠিক আছে কিনা, এভাবে আসলে ভিডিও করলে আপনারা উপকৃত হবেন কিনা, সেই বিষয়গুলো যখন জানাবেন তখন আসলে ক্লাসগুলো তৈরি করতেও আমার খুব ভালো লাগবে। তো কথা না বাড়াই, অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি যখনই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন। সেজন্য অবশ্যই আপনারা চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।